আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমি একটা কমেন্ট নিয়ে আসছি। একজন ভাই সে আমাদেরকে বলছিল যে মানুষের দেহ চুল মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যতগুলো অঙ্গ আছে সেগুলো সবগুলো আঞ্চলিক ভাষা যাতে বলতে পারি বা বলি। তো আজকে আমরা যত ইসে থেকে একেবারে চুল থেকে একেবারে পায়ের নখ পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গের নাম আছে সেগুলো আমরা কিভাবে আঞ্চলিক ভাষায় ব্যবহার করে সেই জিনিসগুলো বলবো ইনশাল্লাহ। এই জিনিসগুলো কাদের লাগবে, যারা যারা ডাক্তারি পড়ে অথবা যারা এই আমাদের এই জিনিসগুলো সবসময় প্রায় লাগে। কারণ আমরা যদি কোনো চিকিৎসার ডাক্তারের কাছে যাই বা আমাদের কোনো সমস্যা কোথাও, তখন আমাদের বলতে হয় যে একজন আমার চুল পড়ে যাচ্ছে, সে চুলের ডাক্তারের কাছে গেলে চুল তার জানতে হয়। তারপর মাথা ব্যথা করে মাঝে মধ্যে, তারপরে বিভিন্ন জিনিস, এই অঙ্গ প্রত্যঙ্গের নাম আমাদের প্রত্যেক দিনই প্রায় লাগে। তো আমরা আমাদের ভিডিও শুরু করছি। এখানে হলো আর রস ওয়াল ওয়াজ। রস হলো চুল বা মাথা। রস মাথা, আর ওয়াজ হলো মুখমণ্ডল। তো প্রথমে উপরের দিক থেকে, তো প্রথমে হলো সার। সার 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 হলো চুল। সার চুল। আমি অনেক ক্ষেত্রে বলছিলাম যে এই আরবি ভাষায় এই আইনটা ভালোভাবে উচ্চারণ হয় না। সার সার চুল। রস, এই যে হামজাটা উচ্চারণ হয় না। রস রস মাথা। সার চুল, রস মাথা। তারপরে গাভা। গাভা কপাল। গাভা কপাল। আমরা সিম্পলভাবে বলি জাভা, কিন্তু এটা শুদ্ধ ভাষা হলো জাভা। আর আঞ্চলিক ভাষা যেহেতু জিমকে গয়ন হিসেবে বলে উচ্চারণ করে, এই জন্য বলছি গাভা। গাভা কপাল। গাভা কপাল। তারপর হলো হাগেব। হাগেব হাগেব হলো ভুরু। হাগেব হাগেব হলো ভুরু। হাগেব হলো ভুরু। এখন এই হাগেব হাগেব হলো একটা ভুরু, কিন্তু আমাদের তো দুইটা ভুরু একসাথে, এই জন্য হাওয়াগেব বলি। হাওয়াগেব মনে করেন যারা মহিলাদের কসমেটিকদের ভিতরে আমরা যদি যে কোনো জায়গায় এই যে ভুরুর উপরে যে এই যে দাগ দেয়, একটা কলম বলি আমরা যে আলামুল হাওয়াগেব। আলামুল হাওয়াগেব এই যে যেই কলম দিয়ে এই যে ভুরুর উপরে যে আঁকায়, মনে করেন মিকিয়াজের সময় মেকআপ করে যে ভুরুর উপরে দাগ দেয়, সেটা আমরা বলি আইভুরু। আইভুরু বলতে পারি। তো সেগুলোর নাম হলো মিশরের আমরা বলি যে আলাম বেতাল হাওয়াগেব। আলাম বেতাল হাওয়াগেব। আলাম হলো কলম, বেতা বেতাল হাওয়াগেব ভুরুর কলম একসাথে। আলাম বেতাল হাওয়াগেব হলো ভুরুর কলম। তারপর হলো আইন। আইন হলো চোখ। আইন আইন চোখ। আইন চোখ। রুমুশ। রুমুশ হলো চোখের পাপড়ি। রুমুশ চোখের পাপড়ি। রুমুশ চোখের পাপড়ি। তারপর হলো ওয়েদন। ওয়েদন হলো কান। ওয়েদন, এটা আমরা সম্পূর্ণ আঞ্চলিক ভাষা শিখতেছি। ওয়েদন হলো কান। আর এখানে শুদ্ধ ভাষা হলো উজনুন। আলিফ জাল নুন, উজনুন। উজনুন হলো কান, কিন্তু আমরা আঞ্চলিক ভাষায় এই কানকে বলি ওয়েদন। ওয়েদন ওয়েদন, এই যে ওয়েদন। ওয়েদন ওয়ান নিচে জের হবে। ওয়েদন ওয়েদ হলো কান। ওয়েদন কান। তারপরে মানাখির। মানাখির হলো নাক। মানাখির হলো নাক। আর বলতেছি এটা হলো আমাদের মিশরের আঞ্চলিক ভাষা। আর সৌদির আঞ্চলিক ভাষার ক্ষেত্রে আবার কিন্তু ভিন্ন হতে পারে অথবা ভিন্ন হবে। কারণ এই যে কান, কান নাক, এই যে নাক আমরা মিশরে বলি মানাখির, কিন্তু সৌদি আরবরা বলে খসম। খসম নাক, কয় খসমাক তোমার নাক, এভাবে। আর আমরা বলি মানাখিরক, তোমার নাক। তো মিশরে বলে মানাখির, আর সৌদি আরবরা বলে কিন্তু ভিন্ন। এই জন্য সৌদির যারা আছেন তারা যদি মিশরি ভাষা শিখতে চান তাহলে এইটা বলতে পারেন, বা মানাখির হলো নাক, কিন্তু খসম হলো নাক। মনে করেন আপনি যদি মিশরে এসে বলে যে ফি খসমি আলাম, ফি আনফি আলাম, ফি মানাখিরি আলাম। ফি মানাখির হলো আমার নাক, আমার নাকে ব্যথা। কিন্তু এটা যদি খসম বলেন তাহলে হয়তো বা 10% বা 15% মানুষ বুঝতে পারে যারা সৌদি আরব ছিল এরকম। তো মানাখির হলো নাক। আর মিনখার, মিনখার হলো এই ভিতরে এই যে দুইটা যে ফোড়া, এই মিনখার। মিনখার হলো নাসারন্ত, মিনখার। তারপরে খত। খত হলো গাল। খত, এই খত থেকে দেখেন, এই খত হলো গাল। এই খত থেকে আসছে মেখাদ্দা।
এই যে আমরা যেই বালিশ মানে বালিশ দিয়ে যে মানে গালের নিচে যেই বালিশ দিয়ে ঘুমাই সেটাকে আমরা বলি মিখাদ্দা। মিখাদ্দা মানে গালটা রাখার জায়গা, মিখাদ্দা। তো এই যে এই যে খদ আর খদ থেকে আসছে মিখাদ্দা। মিখাদ্দা মানে হলো বালিশ। এই জন্য আমরা যেহেতু গালটা আমরা বালিশের উপরে দিয়ে ঘুমাই, তো মিখাদ্দা হলো বালিশ, আর খদ মানে হলো গাল, খদ হলো গাল, মিখাদ্দা মানে বালিশ। তারপরে হলো বো, বো মানে মুখ, বো মানে বুক মানে বো মানে হলো মুখ। এই যে কফকে কিন্তু হামজা উচ্চারণ করছি, কিন্তু এই হামজা যেহেতু লিখতে পারতেছি না এই বাংলা উচ্চারণে, সেই হিসাবে বো এভাবে লিখছি যে বো মানে বু 29 বু, বো এভাবে বলতে হবে। বো, বো মানে মুখ। মনে করেন বো আক, বো আক, বো আক মানে তোমার মুখ, বো আক। এই যে বো আক মানে তোমার মুখ, আর এখানে একটা কাপ আসবে, বো আক। এই বো আক মানে তোমার মুখ, তোমার মুখ। বো মানে হলো মুখ, শুধু বো মানে হলো মুখ, কিন্তু বো আক তোমার মুখ, বো আক তোমার মুখ, বো আক তোমার মুখ এভাবে। তারপর হলো সিন, সিন মানে হলো দাঁত, সিন মানে হলো দাঁত, সিন, সিন মানে দাঁত। কিন্তু আরেকটা কিন্তু আছে সিনন মানে বছর, কিন্তু সেটা প্রত্যেকটা এই যে কথাগুলো, এই কথাগুলো বিভিন্ন মনে করেন সিয়াক সবাব অনুযায়ী কথার উত্তর হবে বা হবে, অর্থ হবে। তো মনে করেন যদি বলেন ক্যাম সিন্নাক, ক্যাম সিন্নাক বলতে অবশ্যই আসবে ক্যাম মানে কত, সিন্নাক মানে তোমার বয়স, এরকম আসবে ক্যাম অমরক, অথবা বলে মানুষ ক্যাম সিন্নাক, কিন্তু আমরা এই মিশরে ক্যাম অমরক হিসাবে বেশি ব্যবহার করি, সিন্নাক বেশি ব্যবহার করি না, ক্যাম সিন্নাক এরকম আমরা ব্যবহার করি না। কিন্তু শুদ্ধ ভাষায় ক্যাম সিন্নাক মানে হলো তোমার বয়স কত। কিন্তু ফিসিন্নি আলাম, ফিসিন্নি আলাম যদি এটা বলি, অথবা মনে করেন ফিসিন্নি আলাম মানে আমার দাঁতে ব্যথা, এটা মানুষ বুঝবে না যে আমার বয়সের ভিতরে ব্যথা, এটা বলবে না, এটা বুঝবেও না। তো এই জন্য সিন্নুন মানে হলো দাঁত, কিন্তু আরেকটা হলো সিন্নুন মানে বছর। কিন্তু আমরা সিন্নুনের পরিবর্তে বা বছরের পরিবর্তে মিশরে আমরা বলি কাম অমরক, মানে অমর মানে হলো বয়স, কাম অমরক মানে তোমার বয়স কত। তারপরে এখন এই সিন্নুন মানে হলো এক বছর, সিন্নুন মানে হলো একটা দাঁত। আর আসনান, সরিয়া স নয়কান্না ন, আসনান, আসনান হলো বহু বচন, আলিফ সিন নুন আলিফ নুন, আসনান, আসনান মানে হলো বহু বচন। তো সিন্নুন এক বচন মানে দাঁত, আর দাঁতগুলো মানে আমার মুখের ভিতরে তো অনেকগুলো দাঁত, এই জন্য আসনান বলি আমরা, আসনান, আসনান মানে দাঁত, দাঁতগুলো। তারপরে লিসান, লিসান মানে হলো জিব্বা, লিসান, লিসান মানে হলো জিব্বা, লিসান। তারপরে সাফা, সাফা, এই যে সাফা, সাফা মানে হলো ঠোঁট, সাফা মানে হলো ঠোঁট, সাফা ঠোঁট। কিন্তু দেখেন আমাদের মুখের ভিতরে কিন্তু দুইটা ঠোঁট, মানে উপরে একটা ঠোঁট, নিচে একটা ঠোঁট। তো দুইটা ঠোঁট মিলে আমরা বলি সাফাতাইন। সাফা মানে হলো একটা ঠোঁট, এক বচন, সাফা মানে হলো এক বচন, সাফাতাইন, সাফাতাইন মানে দুই বচন বা বহু বচন, বা মানে ঠোঁটগুলো এভাবে। যেহেতু আমাদের দুইটা ঠোঁট, এই জন্য আমরা বলি সাফাতাইন, সাফাতাইন, সাফাতাইন মানে ঠোঁটগুলো এরকম। তারপরে হলো দোগন, দোন মানে হলো থুতনি। এই যে দোন, দাল কফ নুন বলছিলাম, কফকে কিন্তু মিশরে হামজা বলে, এই জন্য দোন বলছি, দোন, দোন এভাবে, দোন। এখানে অবশ্যই এই কফের উচ্চারণ করতে হবে হামজা। আর যদি হামজাকে বাদ দিয়ে কফকে গয়ন বলেন তাহলে বলবেন দোগন, দয়কার দো গ ন, দোগন, দোগন এভাবে। তো এটার অর্থ হলো থুতনি, থুতনি মানে হলো এই যে দাড়ির মানে দাড়ি যেখানে হয় এটা থুতনি বলি আমরা, থুতনি। তো দোগন, দোগন হলো থুতনি, দোগন মানে হলো থুতনি, দোন। আর আমরা এই কফকে হামজা বললে বলি দোন, আর গন কফকে যদি গন বলি তাহলে বলি দোগন মানে থুতনি। তারপর এই যে দেখেন দোন, দোন অথবা লেহিয়া মানে দাড়ি, যেখানে দাড়ি গজায় সেখানে হলো দোন, মানে হয়তোবা দোন বলবে অথবা লেহিয়া বলবে, লেহিয়া। কিন্তু আমরা এই লেহিয়া শব্দটি ব্যবহার করি না, এটা শুদ্ধ ভাষা। লেহিয়া মানে হলো দাড়ি, মানে শুদ্ধ ভাষা। কিন্তু আঞ্চলিক ভাষায় আমরা দোন শব্দটা ব্যবহার করি, অথবা দোগন, দোগন অথবা দোন মানে দাড়ি। তারপর হলো আর রকবা সদর, আর রকবা মানে হলো এই যে ঘাড়ের, ঘাড় থেকে, আর সদর মানে বুক থেকে, মানে উপরের। এখন তো আমাদের এই যে মাথার অংশ শেষ, মানে দাড়ি পর্যন্ত চলে আসছে, এখন গলা থেকে নিচের অংশ। তারপর হলো এখানে রকাবা, মূলত শুদ্ধ ভাষা হলো রকাবা, কিন্তু আমরা আঞ্চলিক ভাষায় বলি রআবা, রআবা, রআবা মানে হলো ঘাড়।
এই যে মানে আমরা বলি যে ঘাড়, ঘাড় ঘাড় বলতে ঘেরি বলি তো ঘাড় র আবা হলো ঘাড়, মানে এই যে গলার বিপরীত সাইড ঘাড়। আবা মানে হলো ঘাড়। আসলে বন্ধুরা আমার এই একটু ল্যাপটপে হঠাৎ করে সমস্যা করতেছে, এই জন্য মানে একটু কথার ভিতরে এই শব্দটা আসতেছে। তো ইনশাল্লাহ দেখি আস্তে আস্তে মানে কোথাও সমস্যা হয় তারপরে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে র আবা হলো ঘাড়, আবা মানে হলো ঘাড়। এখন দেখেন এই কফকে মিশরে অনেক ক্ষেত্রে গয়ন বলে, অনেক ক্ষেত্রে হামজা বলে। যদি হামজা বলে তাহলে বলবে আবা, আর যদি গয়ন বলে তাহলে বলবে রগাবা। তো আমরা অনেক ক্ষেত্রে মনে করেন মিশরের ভিতরে মনে করেন আমি বলছিলাম একটা সময় যে আহলুস সঈদ নামে একটা জায়গা আছে। আহলুস সঈদের মানুষগুলো অনেক মানুষ, মানে হাজার হাজার কোটি কোটি মানুষ এই কায়রো শহরে থাকে। এই জন্য প্রায় ক্ষেত্রে এই কফকে গয়ন বলে, প্রায় ক্ষেত্রে মানে শুধু মানে মোটামুটিভাবে কম অথবা মোটামুটিভাবে বেশি সব কিছু মিলেই জিলেইয়া কফকে গয়ন মোটামুটি বেশি বলে, আবার কফকে হামজাও মোটামুটি বলে। তো সব কিছু মিলেই আপনারা দুইটাই শিখবেন, যাতে দুইটা শব্দ যখন আপনাদের সামনে ব্যবহার হবে মানুষ তখন যাতে বুঝতে পারেন। তো আবা অথবা রগাবা মানে ঘাড়, আবা মানে ঘাড়। তারপরে জোর মানে গলা, ঝোর মানে গলা, ঝোর। এই শব্দগুলো কিন্তু সম্পূর্ণ আম্মিয়া ভাষা, আঞ্চলিক ভাষা। জোর মানে হলো গলা, জোর মানে মনে করেন ঝোরে যদি কাটা আটকায় যায় অথবা ঝোরে যদি পানি আটকায় যায় তখন বলে ফিজুরি ওয়াগেফ, মানে ফিজুরি ওয়াইফ হাগা, ফিজুরি ওয়াইফ হাগা। ফি মানে মধ্যে, ঝুরি মানে আমার গলা, আমার গলার মধ্যে, ফিজুরি আমার গলার মধ্যে, ওয়াইফ হাগা, ওয়াইফ মানে থামিয়া রয়েছে, হাগা মানে কিছু, মানে কোনো একটা জিনিস বেজে আছে এরকম জুর বলে। তারপরে হলো কাতফ মানে হলো কাঁধ মানে হলো কাঁধ। তারপর হলো সদ মানে হলো বুক, সদর মানে হলো বুক। তারপরে দহর মানে হলো পিঠ। আমরা কিন্তু দহর এই আমি বলছিলাম যে এখানে মূলত জহর শব্দটি জোয়া দিয়া, মানে এটা শুদ্ধ ভাষা জোয়া দিয়া, কিন্তু জহর মানে হলো পিঠ, কিন্তু এটা আঞ্চলিক ভাষা জকে সবসময় দোয়া বলে, সবসময় না মানে অনেক ক্ষেত্রে। তো সদকে মানে ছকে না জোয়াকে দোয়া বলে, এই জন্য দহর বলতেছি। দহর মানে হলো পিঠ। তারপরে হলো বাতন মানে হলো পেট, বাতন মানে হলো পেট। অবশ্যই আপনারা মনে করেন এই বাংলা ভাষা উচ্চারণ করবেন না, কারণ আমি অনেকবার বলছি বাংলা ভাষা উচ্চারণ করতে গেলে অনেক ক্ষেত্রে কিন্তু মিলবে না। এই যে মনে করেন বয়কার বা তো না, মনে করেন আমরা সিম্পলভাবে বাংলায় বলবো বাতন বলবো, কিন্তু এখানে কিন্তু বাতন না, বাতন বললে কিন্তু মানুষ বুঝবে না। এখানে দহর, এখানে সদর, তারপরে এখানে কাতফ, এভাবে কিন্তু উচ্চারণ অবশ্যই করবেন না। আপনারা দেখে মানে বাংলা দেখে অবশ্যই উচ্চারণ করবেন না। উচ্চারণ করবেন যখন আমি বলি তখন সেই হিসাবে আপনি উচ্চারণ করবেন। দেখেন আপনি যদি একটা জিনিস না জানেন অবশ্যই আপনার জানতে হবে, এবং আপনি নিজে যদি জানতে পারেন তাহলে অবশ্যই অন্যান্য মানুষদের কাছে আমরা যাই না। মনে করেন আমরা বাংলাদেশ থেকে অথবা বিভিন্ন দেশ থেকে মানুষ মিশরে আসে, আজহার ইউনিভার্সিটিতে পড়তে চায় বা পড়ে, সিম্পলভাবে সে যদি জানতো অবশ্যই সে কিন্তু আসতো না, এবং সে যদি একা পারতো সব কিছু তাইলে আমরা ক্লাসে বা মাদ্রাসায় যাইতাম না। এই জন্য যেই জিনিসটা না জানে মানুষ মানে অনেক জিনিসই জানে না, সে ছোটো সময় থেকে কিছুই জানে না, আস্তে আস্তে শিখতে হয়। তো সে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জিনিস জানতে পারে বা জানে। তো এই জন্য অবশ্যই বলবেন না যে আমি আপনার পিছিয়ে কেন পড়বো, বা এরকম এই যে আমি সদরই পড়বো। আর সমস্যা নেই, আপনি সদর পড়েন, আপনি কাতফ পড়েন, আপনি দহর পড়েন, আপনি বাতন পড়েন, এগুলো আপনি পড়েন, সমস্যা নাই। কিন্তু যখন আপনি বলতে যাইবেন তখন বলবেন না যে আমি একজনের কাছ থেকে শিখছি, সেটা বলবেন না, কারণ আপনি বলবেন যে আমি নিজে শিখছি, তাহলে সমস্যা নাই। এই যে মনে করেন এখানে হলো এই যে এখানে অনেক জিনিস আছে, মনে করেন এই সব প্রত্যেকটা জিনিস আপনি যদি আমার উচ্চারণের সাথে বা উচ্চারণের পিছিয়ে পড়েন তাইলে আপনার কোনো সমস্যা নেই, সব কিছু পারবেন ইনশাল্লাহ। কিন্তু আপনি যদি এরকম পড়েন দহর সদর তাইলে সমস্যা। এখানে আমি অনেককেই মানে আরবি পড়াই, মানে আরবিতে আমাদের বাংলা ভাষা শিখাই। তো তারা অনেকেই আমাকে এরকম প্রশ্ন করে যে দেখো আমি কি করব, মানে তুমি যেরকম লিখতেছো সেরকম তো আসতেছে না, আমি কি করব। তখন আমি তাদেরকে বলি যে দেখো মূলত বাংলা ভাষায় যে আমি সব কিছু লিখতে পারি, মনে করেন এই যে আইনটা কিন্তু আমি লিখতে পারি না বাংলা ভাষায়, উচ্চারণও করতে পারি না। একটা শব্দ মনে করেন আতুর দিয়ে টাক দিলে একটা শব্দ বের হয়, ওই শব্দটা কিন্তু মানুষ ধরতে পারে না বা লিখতে পারে না। তো আমি বলছি যে দেখো প্রত্যেকটা জিনিস আমার মানে পিছিয়ে যদি বলতে পারো তাহলে মানে সব কিছু পারবা ইনশাল্লাহ। তো সেই হিসেবেই তারা কথা শোনে। কিন্তু বাংলাদেশের অনেক মানুষরা তারা বলে যে এই যে আপনি লেখেন এই লেখা অনেক ভুল।
লেখায় কিভাবে ভুল হয় দেখেন, এই ছয়কার এখানে সজ্জবর স, তারপর দালের উপরে সাকিন, তারপর র, সদর, আমরা বলি সদর। এখন এই সদর কিভাবে আপনি লিখবেন? এখানে যদি ছয় আকার দেন, ছয় আকার যদি দেন, তাহলে সায় আকার সা হয়ে যায়, সা। তারপরে দর দ সাদর, আপনি দেন সদর, আপনি লিখে দেন আমাকে সদর বা দহর, দহর শব্দ লিখে দেন, দ দ, এই দ তো আসবে না, এই দ আপনি কোনোদিনও বাংলায় বানাইতে পারবেন না। এই যে স, এই স জীবনও আপনি বাংলায় বানাইতে পারবেন না, কারণ স উচ্চারণ আছে এই আমাদের হয় দন্তেস্ব, দন্তস্ব, তালবস্য, আর হলো মূর্ধন্যস্ব, আরেকটা হলো আরেকটা কি স আছে, আরেকটা হলো স, স সি মানে স স, এই স দিয়ে এই স, এই যে কতগুলো স আছে, এই স অবশ্যই এই উচ্চারণে এই স পর্যন্ত আসবে না। আপনার নিজে নিজে মানে আমি লিখতেছি যাতে আপনাদের মোটামুটি উপকার হয়, যাতে আমার শব্দগুলো বা আমার যে উচ্চারণগুলো আপনি মোটামুটি ধরতে পারেন। কিন্তু আপনি অবশ্যই এখানে বলবেন না সদর, সদর মানে বুক, এটা মুখস্থ করবেন না। দহর মানে পিঠ, এটা মুখস্থ করবেন না। বাতন মানে পেট, এটা মুখস্থ করবেন না। মুখস্থ করবেন আমি যখন বলবো, একেবারে সেম টু সেম আপনি উচ্চারণ করতে চেষ্টা করবেন, তাহলে আপনি সব কিছু একেবারে ওদের মতো মানে আরবদের মতো আপনি পারবেন ইনশাআল্লাহ। সদর, সদর, এই দেখেন সদর, সদর, এভাবে সদর, দহর, দহর, বাতন, সুররা, বাতন, বাতন, এভাবে। তো যাই হোক, সদর মানে বুক, দহর মানে পিঠ, বাতন মানে পেট, তারপর হলো সুররা, সুররা মানে হলো নাভি, সুররা, সুররা মানে নাভি, সুররা মানে হলো নাভি। তারপরে হলো জেরা ওয়ালিয়াত, জেরা মানে হলো ই বাহু, মানে বাহু থেকে হাত পর্যন্ত বলবো। জো জিরা, দেরা, এই যে জেরা, জেরা শব্দটি হলো শুদ্ধ ভাষা যা, যাকে আমরা দাল বলি মিশরের ভাষায়, কিছু জায়গায়, সব জায়গায় না কিন্তু। তো দেরা, দেরা মানে হলো বাহু, দেরা মানে হলো বাহু, দেরা, দেরা, এই যে আইনটা, আইনটা কিন্তু উচ্চারণে আসে নাই, এখানে আসছে দিরা আ, দিরা আ হচ্ছে, আ হইছে, দিরা আ, দিরা আ না, মূলত দিরা আ, দিরা আ, আইন, আইন উচ্চারণ করতে হবে আপনার, দেরা। তো এই আইন যেহেতু এই আমরা থামতেছি, এই জন্য আইনের উপরে সাকিন দিয়ে দেবো বা জজম দিয়ে দেবো, দেরা, দেরা বলবো, দেরা, দেরা মানে বাহু। তারপরে কুয়া, কুয়া মানে হলো কনই, মানে আমরা যে মানে কেন্ন বলি, কনই যে ভাস করি ওইটা, যে কুয়া, কুয়া মানে হলো কনই, এই যে আইনটাকে উচ্চারণ হয় নাই, কুয়া। এখানে আসছে কুই, কোসকর কু অন্তিস্তিয়া কুই, কুই যদি পড়েন তাহলে তো শেষ, একেবারে মাটি বলাইছেন আরবি ভাষারে। কুয়া, কুয়া মানে হলো কনই, কুয়া মানে হলো কনই। তারপর হলো রজগ, রজগ মানে হলো কবজি, রজগ, রজগ মানে হলো কবজি, এই যে হাতের কবজি। তারপর ইয়াদ, ইয়াদ মানে হলো হাত, ইয়াদ মানে হলো হাত। তারপরে কাফ, কাফ মানে হলো তালু, কাফ মানে হাদ্রবাক বিল কাফ, এরকম আমরা মাঝে মধ্যে বলি হাদ্রবাক বিল কাফ, হাদ্রবাক বিল কাফ মানে তোরে আমি এই আমার হাতের তালু দিয়ে মানে চটকানি মারবো, মানে থাবর মারবো, যে হাদ্রবাক বিল কাফ। মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় যদি গুড়াগাড়া দুষ্টাইম করে যে বলি যে হাদ্রবাক বিল কাফ, যে হাদ্রবাক আমি তোমাকে মারবো, বিল কাফ মানে হলো তালুর দ্বারা বা হাতের দ্বারা, মানে আমি তোমাকে হাতের দ্বারা মারবো। তারপরে যদি আমরা বলি পাও দ্বারা, পাও দ্বারা মানে মারবো, তাহলে বলবো, তাহলে বলি হারকালাক, হারকালাক, এটা তো বলা যাবে না সব জিনিস। হারকালাক মানে আমি লাথি দিই, এরকম মানে লাথি দিই, হারকালাক আমি তোমাকে লাথি দেই, এরকম। কিন্তু এই জিনিসগুলো অবশ্যই আপনারা বিভিন্ন জায়গায় ব্যবহার করবেন না, তাইলে আপনারা উল্টা নিজেরাও মার খেতে পারেন। মানে ছোট বড় কাউকে আমরা ব্যবহার করি না, এগুলো জাস্ট আমি আপনাদেরকে শিখাচ্ছি বা বলছি। তো যাই হোক, ইয়াদ, ইয়াদ মানে হলো হাত, কাফ, কাফ মানে হলো তালু, কাফ মানে হলো তালু। তারপর হলো সুবয়া, সুবয়া মানে হলো আঙ্গুল, সুবয়া আঙ্গুল, এই যে আমরা আঙ্গুল, আঙ্গুল যে ভাঁজ করি, এই যে আঙ্গুল, সুবয়া মানে হলো আঙ্গুল। তারপরে দোফর, দোফর মানে হলো নখ, দোফর, দোফর মানে নখ, দোফর, দোফর মানে নখ। এখন এই যে দোফর শব্দটি, এই দোফর শব্দটি আরেকটা জিনিস বলি আপনাদেরকে, অবশ্যই অবশ্যই এখানে দোফর শুধু এই যে দশকর দু ফর, দোফর, দোফর দিয়ে বলবেন, ঠিক আছে। আপনারা এই দুপুর থেকে যদি একটু উল্টাপাল্টা হয়ে যায়, তাইলে কিন্তু রাস্তায় মানে মানে কি বলবো, মানে মার দেবে সবাই, খুব মার দেবে। মানে এই দুপুর শব্দটি একেবারে সেম টু সেম বলতে হবে, আপনার উচ্চারণ করতে হবে, নইলে আপনার বলার দরকার নাই। আপনি যদি আরবের যে কোনো কান্ট্রিতে থাকেন, এবং এই যে শব্দগুলো আছে এগুলো সব মিশরে খাস, মানে মিশরে নির্দিষ্ট করা, মিশরের ভাষা, মিশরি ভাষা, মিশরের ভাষা বিভিন্ন জায়গায় বলতে গেলে অনেক সমস্যা হয়ে যায়। যেমন মনে করেন এই যে আমরা বরিশালে পুরি খাই, পুরি বলতে সিম্পলভাবে পুরি বলতে আমরা করি ওই যে ওই
পুরি আর ডাইল এগুলো খাই। আর আমি শুনছিলাম সিলেট না জানো কোথায় ফুরি বলে, ফুরি নাকি মেয়েদেরকে বলে। তো এখন মনে করেন এই ওখানে গিয়ে যদি বলে আমাকে ফুরি দাও, আমাকে 4টা ফুরি দাও, তাহলে তো কিলে ভূত ছাড়াই দেবে ফুরির। এখন এই জন্য বলতেছি যে মানে অনেক জিনিস আছে বাংলাদেশে আমরা মনে করেন সিম্পলভাবে ব্যবহার করি, সেই সিম্পল জিনিসগুলোই মিশরের মানুষগুলো মানে খারাপ হিসাবে ব্যবহার করে, মানে খারাপ বলতে মানে গালি হিসাবে ব্যবহার করে, অথবা মনে করেন অনেক খারাপ জিনিস, খারাপ যন্ত্রপাতি সেগুলো হিসাবে ব্যবহার করে। সব তো আর বলা যায় না, যাই হোক। তো এখন মনে করেন এই যে দুফর শব্দটি আপনারা উচ্চারণ করলে সেম টু সেম উচ্চারণ করবেন, নইলে আপনাদের দরকার নেই উচ্চারণ করার। কিন্তু এই যে বাঙালি যারা আছে মনে করেন এই উল্টাপাল্টা উচ্চারণ করে, তাদের জন্য বলবো যে তারা আপনারা এই যে জিনিসটা উচ্চারণ করার দরকার নাই, অথবা এই জিনিসটা আপনার জানার দরকার নাই, শুধু আপনি আঙ্গুল দিয়ে দেখাইবেন। যদি আপনি ব্যথা পান তাইলে এই মনে করেন ডাক্তারের কাছে গিয়ে বলবেন যে এই যে দেখো এই যে নখ, এই নখে আমি ব্যথা পাই। আপনার এই আরবি বলার দরকার নাই। আরবি বলতে গেলে আপনি হয়তো বা বেয়াদব হয়ে যাবেন, অথবা খারাপ হয়ে যাবেন, অথবা অন্য জিনিস, যাই হোক এগুলো বলার দরকার নাই। দুফর শুধু দুফর বলবেন, দুফর মানে নখ। যদি বলতে পারেন একেবারে সেম টু সেম দুফর, দুষ্কর দু ফরা দুফর এভাবে, দুফর এভাবে, কিন্তু অন্য কিছু বলতে হবে না। যদি বলতে না পারেন বলা লাগবে না। তারপর হলো জুজ সুফলা, জুজ সুফলা মানে জুজ মানে হলো সুফলা মানে হলো নিচে, যে নিচের অংশগুলো। এখন আমরা সব কিছু জানছি, নাভি পর্যন্ত জানছি, তো নিচের অংশগুলো। তারপর হলো খসর, খসর মানে হলো কোমর, খসর মানে কোমর, খসর মানে হলো কোমর। তারপরে আমরা বলি ফাগদ, ফাগদ মানে উরু। তারপরে বলি রুকবা, রুকবা মানে হলো হাঁটু, রুকবা, রুকবা মানে হলো হাঁটু, রুকবা। তারপরে হলো সা, এই যে কফকে আমরা কিন্তু হামজা উচ্চারণ করছি, সা সা এভাবে, সা মানে হলো পা, সা মানে হলো পা। তারপরে কাপ, কাপ মানে হলো গোড়ালি, কাপ মানে হলো গোড়ালি, কাপ, কাপ মানে হলো গোড়ালি। তারপর হলো রেগল, রেগল, রেগল মানে হলো পা, রেগল মানে হলো পা, রেগল পা। তারপরে শুভ রেগল অথবা শুভ বেতা রেগল, এখানে বেতা বসাই দিবেন, অথবা বেতা বইকার বে তয়কারতা অন্তিস্তে বেতা, এভাবে উচ্চারণ করবেন বেতা, শুভ বেতা রেগল, শুভ বেতা রেগল মানে পায়ের আঙ্গুল, শুভ বেতা রেগল, শুভ বেতা রেগল পায়ের আঙ্গুল। তো বন্ধুরা আজকের এই যে সকল জিনিস মানে আমরা একেবারে পা, এই একেবারে মাথার চুল থেকে একেবারে পায়ের আঙ্গুল বা নখ পর্যন্ত আমরা বলেছি। তো এখন অবশ্যই আমরা এই যে জিনিসগুলো, এই যে প্রত্যেকটা শব্দগুলো, এই প্রত্যেকটা শব্দগুলো বিভিন্ন আমরা বাক্যে ব্যবহার করবো ইনশাল্লাহ। তো এইটা সামনের ভিডিওতে করবো ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।